এইখানে না, অন্য কোথাও চলো। না, আমার এখন ক্লাসে যেতে হবে। আমি কোথাও যেতে পারবো না। মায়া প্লিজ না করো না, একটু আসো আমার সাথে। সরি, আমার ক্লাসের সময় হয়ে গেছে। আমি গেলাম, বাই। কথাটা বলেই মায়া ক্লাসের দিকে যেতে লাগলো। ওর পিছনে পিছনে এই ছেলেটাও যেতে লাগলো। মায়ের এমন ব্যবহারে একটু কষ্ট পেলাম। ঘড়িতে তাকিয়ে দেখি অফিসে টাইম হয়ে গেছে, প্রায় আর 5 মিনিট বাকি আছে। আর ওইখানে না থেকে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে বসে মায়ের কথা ভাবছি, আর এমন সময় তমা এসে কেবিনে ঢুকলো। ভাইয়া, কি হয়েছে তোমার? এত কি ভাবছো? কে? ও, তুই? না কিছু না। তুই কখন আসলি? এই তো এখন এসে দেখলাম তুমি কি যেন ভাবছো। না কই, কি ভাবছি? কিছু না তো। তা বল, কিসের জন্য আসলি? এই ফাইলে তোমার কয়েকটা সাইন লাগবে। কিছু না বলে ফাইলটা নিয়ে দেখে সাইন করে দিলাম। সাইন করা হয়ে গেলে তমা ফাইলটা নিয়ে চলে গেল। আমিও কয়েকটা ফাইল নিয়ে চেক করতে শুরু করলাম। দিনটা অফিসে কেটে গেল। সন্ধ্যাবেলা অফিস বন্ধ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। প্রায় অফিসের কাছাকাছি আসতেই রাস্তায় মায়াকে দেখলাম একটা ছেলের বাইকে করে যাচ্ছে। এমন দৃশ্য দেখে না মুহূর্তের মধ্যেই আমার বুকটা চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। গাড়ি নিয়ে ওই বাইকের পিছু নিলাম। বাইক নিয়ে সোজা মায়ের ভার্সিটি ঢুকলো। আমিও গাড়ি বাইরে রেখে ভার্সিটির ভিতরে ঢুকলাম। দেখলাম মায়া ওই ছেলেটার বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে মায়ের সামনে দাঁড়ালাম। আমাকে দেখে মায়া অনেকটা অবাক হয়ে গেছে। তুমি আজকেও এখানে? অফিসে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম তুমি এই ছেলেটার বাইকে করে আসছো, তাই পিছু নিয়ে এখানে চলে আসলাম। কেন? এই ছেলেটার সাথে তুমি বাইকে করে আসছো কেন? আসলে আমি... এই ছেলেটার সাথে তোমার কিসের সম্পর্ক, সত্যি করে বলো তো। কিসের সম্পর্ক হবে? ও আমার ক্লাসমেট, আর কিছুই না। ক্লাসমেটের সাথে কি কেউ এত ঘষাঘষি করে? হ্যাঁ, মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার সাথে আসো বলছি। হাত ছাড়ো আমার। কোনো কথা নয়, আসো আমার সাথে। তারপর মায়া এমন একটা কাজ করলো যেটা আমি মোটেও আশা করিনি। মায়া তার হাত আমার হাত থেকে ঝাটকা মেরে ছাড়িয়ে নিয়ে আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আমি শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি মায়ের সামনে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে মায়া আমায় চড় মেরেছে। মায়া, তুমি আমায় মারলে? মেরেছি, বেশ করেছি। লজ্জা করে না? লজ্জা করে না তোমার নিজের হবু বউ থাকতে অন্য মেয়ের হাত ধরতে? আর আমি আজ গাড়ি ছাড়াই ভার্সিটিতে এসেছি। মাঝ রাস্তায় হঠাৎ সানি ওর বাইক নিয়ে আমার সামনে এসে দাঁড়ায় আর আমাকে বাইকে ওঠার জন্য বলে। আমি উঠতে চাইনি, কিন্তু ওর জোরাজোরিতে উঠতে হলো। আর তুমি এইটুকু বিষয় নিয়ে আমায় সন্দেহ করে আমার ভার্সিটি পর্যন্ত চলে এলে। আর তুমি আর তুমি সন্দেহ করলেই বাকি, না করলেই বাকি। তোমার তো একজনের সাথে অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন শুধু বিয়ে বাকি। তুমি তো তোমার জীবন সঙ্গিনী পেয়ে গেছো, তাহলে এখনো আমার পেছনে লেগে আছো কেন? নাকি তুমি চাও যে আমি কোনো ছেলের সাথে না মিশি, সারা জীবন এভাবেই থেকে চাই? মায়া, সরি, আসলে আমি সত্যিই বুঝতে পারিনি যে তুমি... আমাকে এখন থেকে আর ডিস্টার্ব না করলেই খুশি হব। মায়া প্লিজ, আমার একটা কথা। 2 মাস পর আমার ফাইনাল পরীক্ষা, প্লিজ আমায় এখন থেকে আর ডিস্টার্ব করিও না। কথাগুলো বলেই মায়া তার ক্লাসে চলে গেল। শুধু মায়ার পথ চলার দিকে তাকিয়ে রইলাম। সে ক্লাসে ঢুকে পড়লেই আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। হাত দিয়ে চোখ দুটো মুছে পিছনে ফিরতে দেখি মায়ের কয়েকটা বান্ধবী আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ওরা বিষয়টা দেখছে, বাট বুঝে উঠতে পারিনি যে কি হয়েছে। ওইখানে আরও 1 মিনিট দাঁড়ালাম না। ভার্সিটি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা অফিসে চলে আসলাম। এদিকে মায়ের বান্ধবীরা ক্লাসে ঢুকে মায়ের কাছে গিয়ে বসলো। কি রে, তুই দুলাভাইকে তখন চড় মারলি কেন? আর হবু বউ রেখে অন্য মেয়ের হাত ধরে এইসব কি? কিছুই তো বুঝলাম না। কে দুলা ভাই? হ্যাঁ, কেন? যাকে তুই একটু আগেই চড় মেরেছিলি? আমার তো ওর সাথে বিয়ে হয়নি, তাহলে ও তোদের দুলাভাই হলো কি করে? বিয়ে হয়নি, একদিন তো হয়ে যাবে। আর তুই এত রেগে আছিস কেন? ওই দিন তো তুই নিজেই বললি উনাকে দুলাভাই বলে ডাকতে। হ্যাঁ বলেছিলাম, আর আজকে আবার বলেছি। তোরা কেউ ওকে আর দুলাভাই বলে ডাকবি না, ওকে? কেন?
আমি বলেছি তাই। আজব তো, তুই আজকে এত রেগে আছিস কেন? আর তখন তুই দুলাভাইকে চড় মারলি কেন? বললি না যে? এইসব তোদের পরে একদিন বলবো, নে এখন একটু চুপ থাক প্লিজ, আমার আর কথা বলতে ভালো লাগছে না। ওকে, আমরা আর কিছু বলবো না, এখন তুই একটু ঠান্ডা হ। আর কিছু বললো না। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলে সবাই ক্লাসে মনোযোগ দিল, কিন্তু মায়া কিছুতেই ক্লাসে মন দিতে পারছে না। ও চোখের সামনে বারবার তামিমকে চড় মারার দৃশ্যটা ভেসে উঠছে। তামিমকে চড় মেরে মায়াও এখন ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু মায়ের কিছুই করার নেই। তামিমের কথায় তখন মায়ের রাগ উঠে পড়েছিল, যার কারণে তামিমকে চড় মারতে মায়া একটুও ভাবেনি। কেবিনে বসে বসে শুধু মায়ের কথাই ভাবছি, কি এমন করলাম যার কারণে মায়া আমাকে চড় মারলো? আমাকে তো আব্বু না জানিয়েই রিয়ার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। তারপর বার্থডে বাড়িতে এত মানুষের সামনে না হুট করে এসে আমার রিয়াকে আংটি পরানোর জন্য বললেন। তখন যদি রিয়াকে আংটি না পরাতাম তাহলে বাড়ি ভর্তি মানুষের সামনে আব্বু অপমানিত হয়ে যেতেন। এখানে আমার কি দোষ? আমি তো আব্বুর কথা ভেবে বাধ্য হয়ে রিয়াকে আংটিটা পরিয়েছি। রিয়ার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে, এটা যদি আগে জানতাম তাহলে যে কোনোভাবে বিয়েটা ক্যান্সেল করে দিতে পারতাম। ভাইয়া কি ভাবছো? হঠাৎ কারো কথায় বাস্তবে ফিরলাম, দেখি সামনে তমা দাঁড়িয়ে আছে। তুই কখন আসলি? অনেক আগে এসেছি, এসে দেখলাম তুমি কি যেন ভাবছো। কতবার ডাকলাম কিন্তু কোনো রেসপন্সই দিচ্ছ না, তা এতক্ষণ ধরে কি ভাবছিলা শুনি? আরে না, তেমন কিছু না। আমায় বলবা না? পার্সোনাল ব্যাপার হলে বলতে হবে না, বাট অন্য কিছু হলে শেয়ার করতে পারো। আব্বু একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছেন, মেয়েটার সাথে আমার এঙ্গেজমেন্টও হয়ে গেছে, জানিস এসব? কিছুদিন আগে তুমি তাড়াতাড়ি অফিস থেকে চলে গিয়েছিলে। ওই দিন একটা কাজের জন্য তোমার কেবিনে এসেছিলাম, এসে দেখি তুমি নেই। ম্যানেজারকে জিজ্ঞাসা করায় উনি আমায় সব খুলে বলেছেন। তা হঠাৎ এইসব কথা বলছো কেন? আমার একটা প্রশ্নের উত্তর দিবি? কি প্রশ্ন বলো? ধর ছোটবেলা থেকেই তুই একজনকে ভালোবেসে এসেছিস, সেও তোকে ভালোবাসে, কিন্তু হঠাৎ ওর থেকে দূরে চলে যাওয়াতে তুই ওকে ভুলে গেলি। কিন্তু ভাগ্য তোকে আবার সেই মানুষের সাথে মিলিয়ে দিল, কিন্তু তুই প্রথমে ওকে চিনতে পারলি না। পরে একসময় তুই ওকে ঠিকই চিনে ফেললি। তোদের ভালোবাসার দিন শুরু হওয়ার আগেই তোর পরিবার তোকে না জানিয়ে অন্য একজনের সাথে তোর বিয়ে ঠিক করে ফেললো। এখন তুই কি ওই ছেলেকে বিয়ে করবি যার সাথে তোর পরিবার তোর বিয়ে ঠিক করেছে, নাকি তোর পরিবারের কাছে ওই ছেলেটার বিষয়ে কথা বলবি যাকে তুই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছিস? কিছুক্ষণ ভেবে অবশ্যই আমার পরিবারের কাছে ওই ছেলেটার বিষয়ে কথা বলবো যাকে আমি ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি। যদি তোর পরিবার বলে তোর সাথে ওই ছেলেটার বিয়ে দেবে না, তখন কি করবি? তখন আর কি করব, ছেলেটার সাথে পালিয়ে যাব। এতে তোর পরিবারের লোকেদের কি হবে, এটা একবারও ভাববি না? না, কারণ যেই পরিবার তাদের মেয়ের মতামত না নিয়ে একটা অচেনা ছেলের সাথে তার বিয়ে ঠিক করে ফেললো, মেয়েটা এই বিয়েতে রাজি ছিল কিনা একবারও জানতে চাইলো না। বিয়ের পর মেয়েটা ওই ছেলের সাথে সুখে থাকতে পারবে কিনা এইসব না শুনে নিজের ইচ্ছায় সব ঠিক করে ফেললো, সেই পরিবারের লোকদের কথা ভেবে কি হবে আমার? কারণ বিয়েটা যেহেতু আমার, এখানে আমারও একটা মতামত থাকা উচিত। যাকে চিনি না তার সাথে কিভাবে সারাটা জীবন কাটাবো? তাই ওই ছেলের সাথে দূরে কোথাও গিয়ে পালিয়ে বিয়ে করব। তারপর যদি আমাদের কোনো বাচ্চা হয় তাহলে এই বাড়িতে ফিরবো। আমাদের নাই মানুক, বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্তত মেনে নেবে। বাবা, খুব সুন্দর কথা বলছিস তো। তা তোর জীবনে এমন কেউ আছে নাকি? না, নেই। তুমি এসব বিষয়ে জিজ্ঞাসা করলে তাই আমি সলিউশন দিলাম। এবার বলো, আমায় কেন জিজ্ঞাসা করলে? পরে একদিন সময় করে বলবো না, আজ না। না, আমি আজকেই শুনবো। এইসব কেন জিজ্ঞাসা করলে? নাকি এইসব তোমার জীবনেও ঘটেছে বা ঘটবে? ঠিকই বলেছিস, এইসব আমার জীবনে ঘটেছে। তোর জায়গায় আমাকে বসিয়ে দে, তাহলে সব বুঝতে পারবি। তা তোমার সেই ভালোবাসার মানুষটা কে শুনি, যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবেসে এসেছো? আছে একজন, তুই চিনবি না। তা এখন তুমি কি করবে?
বিয়ে যদি মেয়ের হতো তাহলে তুই যা বলেছিস আমি তাই করতাম, কিন্তু বিয়ে তো আমার। আমি যদি ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাই তাহলে আমার পরিবারের লোকজনই অসম্মানিত হবে, সাথে লোকেরা নানান কথা শোনাবে আমার পরিবারকে। তাহলে কি তুমি ওই মেয়েকেই বিয়ে করবে, যেই মেয়ের সাথে তোমার পরিবার বিয়ে ঠিক করেছে? কি করব কিছুই তো ভাবতে পারছি না, মাথাও কাজ করছে না। আচ্ছা, তুমি একটু শান্তভাবে ভাবো, দেখবে ঠিকই একটা সমাধান পেয়ে যাবে। দেখি। ওকে, তাহলে এখন আমি যাই বলেই কেবিন থেকে চলে গেল। আমি একটু শান্তভাবে ভাবতে লাগলাম কি করা যায়। আর আমি জানি মায়া আমার ইচ্ছে করে চড় মারেনি, সে অনেক কষ্ট পাচ্ছে রিয়ার সাথে আমার বিয়ে হবে বলে। তাই হয়তো আজকে আমার সাথে এমন করেছে যাতে আমি আর ওর কাছে না যাই, তাহলে সেও আমার ধীরে ধীরে ভুলে যাবে। এইসব নানান কথা ভাবতে ভাবতে একসময় লাঞ্চ টাইম চলে আসলো। পিয়নকে বলে লাঞ্চ কেবিনে নিয়ে খাইতে লাগলাম। লাঞ্চটা শেষ হলে কয়েকটা প্রজেক্টের ফাইল দেখতে লাগলাম। দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে এলো, সব কর্মচারীরা যার যার কাজ শেষ করে চলে গেল। আমিও অফিস বন্ধ করে বাসায় চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর মিলিয়ে এসে খাবারের জন্য ডাক দিয়ে গেল। আমিও একটু পর নিচে চলে আসলাম। এসে দেখি সবাই যার যার মতো করে খাচ্ছে, তাই আমিও একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম আর খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ বসে দেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুমের মধ্যে মনে হলো কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নরম তুলতুলে হাত, খুব ভালোই লাগছে। কিন্তু হঠাৎ মনে হলো আমার রুমে তো আমি ছাড়া আর কেউ থাকে না, তাহলে আমার মাথায় কে হাত বুলিয়ে দিচ্ছে? মানুষটাকে দেখার জন্য চোখ খুলে সামনে তাকাতেই যাকে দেখলাম তাকে এইখানে এই সময় দেখবো আমি তো কখনোই ভাবিনি। ঘুমের মধ্যে মনে হলো কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, নরম তুলতুলে হাত, খুব ভালোই লাগছে। কিন্তু হঠাৎ মনে হলো আমার রুমে তো আমি ছাড়া আর কেউ থাকে না, তাহলে আমার মাথায় কে হাত বুলিয়ে দিচ্ছে? মানুষটাকে দেখার জন্য চোখ খুলে সামনে তাকাতেই যাকে দেখলাম তাকে এইখানে এই সময় দেখবো তো আমি কখনোই ভাবিনি। এই, আপনি এত সকালে আমাদের বাসায় কি করছেন? আর আমার রুমেই পাইলেন কখন? আমি বিছানা থেকে লাফ মেরে উঠে বললাম, একটু আগে এসেছি, আর এসে দেখি তুমি সুন্দর করে ঘুমাচ্ছ, তাই আর ডাক না দিয়ে তোমার পাশে বসে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ও, কিন্তু আপনি এত সকালে আমাদের বাসায় কেন এসেছেন? তোমায় নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। এসব পরে বুঝবা, আগে উঠে ফ্রেশ হয়ে নাও, যাও। কিন্তু কিন্তু পরে হবে, যাও আগে ফ্রেশ হয়ে আসো বলছি। আর কিছু না বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। আপনার আম্মু আপনার সাথে এসেছেন? না, আম্মু আসবে কেন, আমি একাই এসেছি। তাহলে এখন যে বললেন আম্মু আমাদের নিচে ডাকছে, আপনার আম্মু তো আসেনি, তাহলে কাকে আম্মু বললেন? ডাকছেনই তো, আমার শাশুড়ি আম্মু মানে আপনার আম্মু, আর আপনার আম্মু মানে আমার আম্মু। বিয়ে হলো না আর আম্মু বানিয়ে ফেললেন? বিয়ের আগে আম্মু ডাকার প্র্যাকটিস করে নিচ্ছি। অনেক কথা হয়েছে, এবার নিচে চলো, সবাই আমাদের জন্য ওয়েট করছে। চলেন। তারপর রিয়ার আমি নিচে চলে আসলাম। এসে আমি নাস্তার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। এই শাকচুনি, রিয়া এত সকাল সকাল আমাদের বাসায় কি করছে রে? আমি মিলিকে বললাম। আমি কি জানি, তোর হবু বউ তুই জিজ্ঞেস করতে পারিস না? যা, এত রেগে গেলি কেন? তো আমাকে শাকচুন্নি বললি কেন? ও সরি, তোকে শাকচুনি বলাটা ঠিক হয়নি। তুই তো রাক্ষসী, সারাদিন ঘরে বসে বসে খাস আর ঘুমাস। কুত্তা তুই, রাক্ষস, বিলাই, হনুমান, বান্দর, সবকিছু তুই। কি রে, তোরা এত সকালে ঝগড়া করছিস কি নিয়ে? হাতে নাস্তা নিয়ে এসে আম্মু বলল, তোমার এই মাথা মোটা ছেলে আমাকে রাক্ষসী বলে, আর বলে আমি নাকি সারাদিন ঘরে বসে খাই আর ঘুমাই। ভুল কি বললাম? দেখো, আমার কিন্তু এখন রাগ উঠতেছে। তোমার এই ছেলেকে কিছু বলছো না কেন তুমি আম্মুকে? এই, তোরা কি শুরু করলি? থাম তো। আর তামিম, তুই শুধু শুধু ওর সাথে ঝগড়া করতেছিস কেন বলতো? এই বাড়ি থেকে চলে গেলে কি আর পাবো, তাই এখন একটু বোনটাকে জ্বালাচ্ছে আর কি। তোমার ছেলেকে কিন্তু এখন আমি মাইট দিব। এই, তোরা থাম তো। দুজনের মধ্যে কেউ আর একটা কথা বললে খবর আছে। আম্মুর কথা শুনে আমি আর মিলি চুপ হয়ে গেলাম। আম্মু তো, উনি এত সকালে আমাদের বাসায় কি করছেন? তোকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এসেছে। মানে? তুই তো রিয়া মামুনিকে বললি, হুট করে বিয়ে ঠিক হয়ে গেল, অথচ আমরা একে অপরের বিষয়ে ভালো করে জানতেও পারলাম না। তাই মেয়েটা আজ এইখানে এসেছে, তোকে সাথে নিয়ে ঘুরতে যাবে। কি বলছো এসব? ওনার সাথে সাথে গেলে অফিসকে সামলাবে? না, আমি কোথাও যেতে পারবো না।
হঠাৎ কোথা থেকে যেন আব্বু এসে কথাটা বললেন, তাহলে অফিসে গিয়ে সামলাবে। আচ্ছা ঠিক আছে। আব্বুর কথা শুনে রিয়া ঠোঁটে এক বিশ্বজয়ী হাসি ফুটে উঠল। জামা চোখ এড়ালো না, চুপচাপ নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানার উপর বসে পড়লাম। তার কিছুক্ষণ পর রিয়াও রুমে এসে ঢুকলো। এই কি, তুমি এভাবে বসে আছো কেন? তাড়াতাড়ি রেডি হও, ঘুরতে যাবো না নাকি? না হ্যাঁ মানে বলছিলাম কি। কিচ্ছু শুনতে চাই না, আগে রেডি হও, তারপর কথা হবে। আচ্ছা আপনি নিচে যান, আমি রেডি হয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি রেডি হও বলেই রুম থেকে চলে গেল। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হতে হলো। রেডি হয়ে নিচে চলে আসলাম। চলুন তাহলে যাওয়া যাক। আম্মু, আমরা তাহলে যাই। আচ্ছা সাবধানে যেও। আর এই নে, এইখানে কিছু টাকা আছে, রিয়া মামুনি যা চাই তাই কিনে দিবি। তারপর টাকাটা নিয়ে রিয়াকে সাথে নিয়ে বাইরে চলে আসলাম। আপনি দাঁড়ান, আমি গাড়ি বের করে আনছি। আমরা গাড়ি নিয়ে যাব না, রিক্সা রাখ, দুজন রিক্সাতেই যাব। একবার যখন বলেছে রিক্সায় যাবে তাহলে আর কিছুই শুনবে না, তাই একটা রিক্সা ডেকে আনলাম। দুজনে রিক্সায় উঠে বসলাম। রিয়া রিক্সাওয়ালাকে একটা পার্কের নাম বললো। রিক্সাওয়ালাও রিয়ার কথা মতোই আমাদেরকে সেই পার্কের কাছে নিয়ে আসলেন। তারপর রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে দুজন পার্কের ভিতরে ঢুকলাম। পার্কের ভিতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রিয়া আমাকে নিয়ে একটা বেঞ্চে এসে বসলো। আপনাকে কিছু বলতে চাই, শুনবেন প্লিজ? কি বলবা বলো। জানি না কথাগুলো আপনি কিভাবে নেবেন আর কথাগুলো শুনে কেমন রিয়াক্ট করবেন, তবুও কথাগুলো আপনার শোনা উচিত, না হলে আমরা কেউই পার্সোনাল জীবনে শান্তিতে থাকতে পারবো না। কি এমন কথা শুনি? আসলে আমি একজনকে কথাটা বলার সময় হঠাৎ চোখে পড়লো সামনে থাকা দুইটা মানুষের দিকে। ওদেরকে দেখে অবাক না হয়ে পারলাম না, যদি এখানে মায়া না থাকতো। হ্যাঁ, সামনের একটা বেঞ্চে মায়ার মতো কেউ একজন বসে আছে, আর তার সাথে একটা ছেলেও যে মায়াকে কিস করছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, ছেলেটা মায়াকে কিস করছে, অথচ মায়া ছেলেটাকে কোনো বাধা দিচ্ছে না। দৃশ্যটা দেখে মুহূর্তের মধ্যেই মাথার রক্ত গরম হয়ে গেল। তবুও ঠান্ডা মাথায় বসা থেকে উঠে দাঁড়ালাম। আগে ওদের কাছে গিয়ে দেখি মেয়েটা মায়া কিনা। সামনে এগোতে গিয়ে যেন আমার হাতে টান দিয়ে ধরলো, দেখলাম রিয়া। কি হলো, তুমি উঠে পড়লা কেন? আমায় কি যেতে বলতে চাচ্ছিলে? না বলে কোথায় যাচ্ছ? আপনি এখানে বসেন, আমি একটু আসছি বলে রিয়ার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে মায়ার মতো দেখতে মেয়েটা দিকে এগোতে লাগলাম। ওদের কাছে এসে ছেলেটাকে শার্ট টেনে ওকে নিজের দিকে ঘোরালাম। এগিয়ে, এটা সেই ছেলে যাকে মায়ের সাথে ওই দিন ভার্সিটিতে দেখেছিলাম, আর এই ছেলেটার বাইকে করে তো ওই দিন মায়া ভার্সিটিতে এসেছিল। এবার মেয়েটার দিকে তাকাতেই আরেকটা ধাক্কা খেলাম। এ তো সত্যিই মায়া, তার মানে আমি একটু আগে যা যা দেখেছি সব সত্যি। এদিকে মায়াও আমাকে এখানে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়েও বেশি ঘাবড়ে গেছে। হয়তো সে ভাবছে আমি এখানে কি করছি। বাহ, তলে তলে এত দূর আর আমি কিছুই জানি না। এর জন্যই তুমি আমায় এতদিন ধরে ইগনোর করে আসছো। তামিম, তুমি যা ভাবছো তা সত্যি নয়। আসলে কি একা একা থাকতে আর ভালো লাগছিল না, তাই এখন এই ছেলের সাথে রিলেশনে জড়িয়ে গেল, তাই তো? প্লিজ তামিম, আগে আমার কথা শোনো। তুমি যা ভাবছো তার কিছুই সত্যি না। যেদিন তুমি ভার্সিটিতে আমায় চড় মেরেছিলে সেদিন আমি ভাবিনি যে তুমি এই ছেলেটার সাথে রিলেশনে জড়িয়েছ, কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম তাতে আমি সব বুঝে গেছি। আমার তো একজনের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর তাকে বিয়ে করতে হবে। এখন তুমি তো আর সারাটা জীবন একা একা পার করতে পারবে না, তাই এখন থেকেই। অনেক শুনেছি তোমার বকবক, কিছু না জেনেই তুমি আমায় কত কথা শুনিয়ে দিলে। চোখে যা দেখেছো তাই বিশ্বাস করে নিলে, একবারও যাচাই করলে না যে আমি যা দেখেছি তা কি ঠিক কিনা। তুমি ভাবছো ও আমায় এতক্ষণ ধরে কিস করেছে, তাই না? তাহলে তুমি ভুল। আমার চোখে একটা পোকা ঢুকেছিল, সেটা বের করতে পারছিলাম না। তখন সানিকে বললাম পোকাটা বের করে আনতে, আর তাই সানি আমায় এই ব্রেঞ্চে বসিয়ে নিজেও বসে পড়লো আর আমার চোখের কোটাটা বের করার চেষ্টা করতে লাগলো। বিশ্বাস না হলে দেখো আমার চোখ লাল হয়ে আছে কিনা, দেখো। মায়ের কথা শুনে আর চোখের দিকে তাকাতেই দেখি সত্যি চোখটা লাল হয়ে আছে। তার মানে মায়ের কথাগুলো সত্যি, ওর চোখে সত্যি সত্যি পোকা পড়েছিল। নিজের উপরই এখন ঘৃণা হচ্ছে। ছি, কিভাবে পারলাম আমি মায়াকে এমন বিষয়ে সন্দেহ করতে। চুপ করে দাঁড়িয়ে আছি মায়ের সামনে, কারণ এখন আর আমার বলার কিছুই নেই। কি হয়েছে, তুমি ওকে থাপ্পড় মারলে কেন? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি ওনাকে ইচ্ছে করে থাপ্পড় মারতে চাইনি।
ইচ্ছে করে থাপ্পড় মারতে চাইনি মানে? আমি তো দেখলাম তুমি ওকে একটু আগে থাপ্পড় মারলে আর ওকে কত কথা শুনিয়ে দিলে। এসব কি অনিচ্ছাই করেছো নাকি? সরি, আমায় মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল? হ্যাঁ, তুমি ইচ্ছে করেই। রিয়া প্লিজ শান্ত হন। আমাদের দুজনের মধ্যে একটা মিস্টেক হয়েছে, যার কারণে মায়া আমায় চড় মেরেছে। ইটস নট এ ম্যাটার, চলেন আমরা এখন অন্য কোথাও যাই। আমার এখানে ভালো লাগছে না। হোয়াট? এই মেয়েটা তোমায় চড় মারলো আর তুমি বলছো ইটস নট এ ম্যাটার? আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না, প্লিজ এখান থেকে চলুন। ওকে, তুমি বলছো তাই একে ছেড়ে দিলাম, না হলে। আপনি আসবেন? চলো। তারপর রিয়াকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে আসলাম। চলো দুজনে মিলে ফুচকা খাই। ওকে চলুন। ওকে, ঘটনাটা ভোলাতে ওর কথায় রাজি হয়ে গেলাম। মায়া আর সানি, অর্থাৎ ওর সাথে থাকা ছেলেটা, দুজন এসেছিল পার্কে একটু ঘুরতে। মায়া আসতে চায়নি, কিন্তু সানি ওকে জোর করে নিয়ে আসলো। দুজন মিলে পার্কের ভিতরে হাঁটছিল আর টুকটাক কথা বলছিল। তখনই মায়ার চোখে একটা পোকা পড়ে যায়। তারপর সানি মায়াকে ধরে একটা বেঞ্চ এনে বসায়। তারপর কি হলো তা তো আপনারা দেখলেনই। এদিকে মায়া আর তামিমের এমন ভুল বোঝাবুঝি দেখে আড়াল থেকে একজন মানুষের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। অর্ধেক কাজ প্রায় হয়েই গেছে, এখন বাকি কাজ হলেই তামিম আমার হয়ে যাবে। মায়া আর আজকে বেশি ক্লাস করলো না, একটা ক্লাস করেই বাসায় চলে গেল। আজকের দিনটা যে তার এত খারাপ যাবে তা সে কখনো ভাবেনি। এদিকে মন খারাপ নিয়ে রিয়াকে নিয়ে সারাদিন ঘুরতে হলো। পার্কে দোলনা চড়া, দুজন মিলে আইসক্রিম খাওয়া, দুজনের মধ্যে কথাবার্তা তো হয়েইছে। সন্ধ্যা হয়ে এলে একটা রিক্সা নিয়ে রিয়াকে তার বাসায় নামিয়ে দিয়ে নিজেও বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে পার্কের ঘটনাটা ভাবতে লাগলাম। এই নিয়ে দুবারের মতো আমি মায়াকে ভুল বুঝলাম। আজকের ঘটনার পর থেকে তো হয়তো মায়া আমাকে সারা জীবন ঘৃণা চোখেই দেখবে। কি করলাম আমি এটা মায়ের সাথে? সব কিছু না জেনে কিভাবে মায়াকে সন্দেহ করলাম? চোখে যা দেখলাম তাই বিশ্বাস করে নিলাম। এরকম নানান কথা ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেল খেয়ালই করিনি। হঠাৎ আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তারপর বিছানা থেকে উঠে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে আবারও নিজের রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ বসে থেকে ঘুমিয়ে পড়লাম, কারণ এখন মায়াকে নিয়ে যত ভাববো ততই কষ্ট পাবো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে অফিসে চলে আসলাম। কেবিনে বসে আছি, এমন সময় পিয়ন এসে বলল, স্যার আপনার সাথে দেখা করার জন্য একটা মেয়ে এসেছে। আমি বললাম, মেয়ে? তাও আমার সাথে? নাম কি মেয়েটা? তা তো জানি না স্যার। ওকে, আপনি ওনাকে ভিতরে আসতে বলেন। পিয়ন চলে গেল। এর কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে আমার কেবিনে ঢুকলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে তো আমি অনেকটা অবাক হয়ে গেলাম। এই মেয়ে এখানে কি করছে, আর আমার অফিস চিনল কি করে? সুইজারল্যান্ডে থাকতেই তোমার বিষয়ে সব খবর রাখতাম আমি, তাহলে তোমার অফিস চেনা কোনো ব্যাপার হলো? তা হঠাৎ এখানে কোনো দরকার নাকি? তা বসতে বলবে না নাকি? এইভাবে দাঁড় করিয়েই রাখবে? ও সরি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। আমার সামনের সিটে বসে পড়লো। তো বলো, হঠাৎ কি এমন দরকার পড়লো যে আমার অফিসে চলে আসলে? এমনি তোমায় দেখতে আসলাম আর কি। আমাকে দেখার কি আছে? ও তুমি বুঝবা না। আচ্ছা, তা তোমার খবর কি? আমার খবর আর কি হবে, এই আছি কোনো রকম। কোনো রকম মানে? ভালোবাসার মানুষটাকে ভুল বুঝলাম আমি। এত খারাপ চিন্তা ভাবনা নিয়ে আমি কিভাবে মায়াকে ভালোবাসলাম? মায়াই আমায় মন থেকে ভালোবেসেছে, কিন্তু আমি পারিনি। নাহলে ওকে এত সন্দেহ করতে পারতাম না। কি বলছো এসব তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর ইদিকে গতকালে পার্কে ঘটনা বললাম। মাত্র তো শুরু এখন। যে মেয়েটার সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে, ওর আর তোমার দুজনের মধ্যে এমন ভুল বোঝাবুঝি লাগিয়ে দেব, তারপর তুমি হবে শুধু আমার। আসলে মায়াকে ওই ছেলের সাথে দেখে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, তাই এইসব উল্টো পাল্টা ভেবে মায়ের সাথে এমন করে ফেলেছি। আচ্ছা, ওই ছেলেটা কে? তুমি চেনো ওকে? না, তবে ওকে কিছুদিন ধরে মায়ের সাথে দেখছি। আমার তো মনে হচ্ছে মায়া আর ওই ছেলেটার মধ্যে কিছু একটা আছে। না, ওই ছেলেটা শুধু মায়ের ক্লাসমেট। মায়া আমায় রেখে অন্য কাউকে ভালোবাসতে পারে না, আমি জানি। হতেও তো পারে মায়া তোমার এটি প্লিজ স্টপ। আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না। ওকে, আর এইসব কথা বলবো না। তা তোমার বিয়ে কবে? এখনো বিয়ের তারিখ ঠিক হয়নি।
রিয়াকে ভালো করে বোঝার কথা বলায় বিয়েটা একটু পিছনে হয়েছে, না হলে কবে ওরা আমায় ওর সাথে বিয়ে দিয়ে দিত। এখন তো তোমার রিয়াকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ মায়ের সাথে তুমি যা করেছো তারপরেও সে তোমায় ভালোবাসবে এটা আমার মনে হয় না। যদি বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে আমি মায়াকে ভালোবেসে এসেছি। তখনও ভালো করে জানতাম না যে ভালোবাসা কি জিনিস, তবুও মায়ের প্রতি আমার কেমন যেন একটা টান ছিল। সেই থেকে হয়তো তার প্রতি আমার ভালোবাসাটা জন্ম যায়। কিন্তু এখন আমি পুরোপুরিভাবে বুঝলাম যে ভালোবাসা কি জিনিস। ভালোবাসা কাউকে হাসায়, আবার কাউকে কাঁদায়, আর আমাকে আজ সেই ভালোবাসা কাঁদাচ্ছে। বিশ্বাস করো, আমি সত্যি মায়াকে আমার মনে জায়গা দিয়ে ফেলেছি। ওকে ছাড়া আমি অন্য কাউকে নিজের লাইফে ভাবতেও পারবো না। মায়াকে না পেলে আমি সারা জীবন বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে থাকবো। প্লিজ দিদি, আমায় একটা হেল্প করো, যে কোনোভাবে মায়ের সাথে কোথাও মিলিয়ে দাও না আমায়, প্লিজ। কথাগুলো বলতে বলতে একসময় কান্নায় ভেঙেই পড়লাম। কিছুক্ষণ আমার দিকে এক নজরে তাকিয়ে রইল। তুমি মায়াকে যেমন ভালোবাসো আমিও তোমায় এর চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝলে না। এখন বুঝো ভালোবাসা হারালে কেমন কষ্ট হয়। তুমি আমার ভালোবাসো বা নাই বাসো, আমি তোমায় এখনও ভালোবাসি, আর তোমাকে আমি যে কোনো মূল্যে নিজের করেই ছাড়বো। মনে মনে কথাগুলো ভেবে ঠোঁটের কোনায় একটা শয়তানি হাসি ফুটে উঠল। আচ্ছা, তোমার কাছে তোমার হবু বইয়ের নাম্বার আছে? থাকলে দাও তো। হ্যাঁ আছে, কিন্তু তুমি রিয়া নাম্বার নিয়ে কি করবে? আমি একটু অবাক হয়ে এদিকে জিজ্ঞেস করলাম। ওকে আমি তোমার আর মায়ার বিষয়টা বুঝিয়ে বলবো, তাহলে দেখবে ও ঠিক বুঝে যাবে। ও তোমাকে চেনেই না, তাহলে তোমার কথা বিশ্বাস করবে কেন? অবশ্যই বিশ্বাস করবে, এমনভাবে বলবো যে সে না বিশ্বাস করে থাকতেই পারবে না। তুমি ওর নাম্বারটা দাও তো। তুমি পারবে রিয়াকে আমার আর মায়ের বিষয়টা বুঝিয়ে বলতে? পারবো না মানে? অবশ্যই পারবো। তুমি আমার রিয়ার নাম্বারটা দাও। আচ্ছা, এই নাও, 017, এটাই রিয়ার নাম্বার। ওকে, তুমি শুধু এবার দেখো আমি কি করি। এখন রিয়া মেয়েটার কাছে তোমার এত খাড়া বানাবো যে রিয়া তোমায় বিয়ে করতে না করে দেবে, তারপর আমি তোমায় সারা জীবনের জন্য নিজের করে নেব। আচ্ছা, আজ তাহলে আমি আসি, বাই। তারপর ইতি চলে গেল। আমিও কিছুক্ষণ পর ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করতে লাগলাম। অফিসের কাজ শেষ করে সন্ধ্যাবেলায় বাসায় আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা বালিশে হেলান দিয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর আম্মু এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। আমিও উঠে নিচে চলে আসলাম। খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। তারপর বিছানা ঠিক করে দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। এই কয়েকদিনে আবার মায়া বা রিয়া কারোর সাথে দেখা হয়নি কোথাও, আর কথাও হয়নি। রিয়াও কয়েকদিন ধরে কল দিচ্ছে না। এটা ভেবে কিছুটা অবাক হলেও মনে মনে একটু শান্তি পাচ্ছি। এতে নিশ্চয়ই রিয়াকে আমার আর মায়ের ব্যাপারে কিছু বলেছে, তাই হয়তো রিয়া আমায় কল দিচ্ছে না। কেবিনে বসে কথাগুলো ভাবছিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। দেখলাম ইতির নাম্বার থেকে কল এসেছে। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ ইতি, বলো। কোথায় তুমি? এতদিন হয়ে গেল, একবার কলও দিলে না। সরি, আসলে কয়েকদিন ধরে না মনটা ভীষণ খারাপ ছিল, তাই তোমায় কল দিতে ইচ্ছে করছিল না। তো হঠাৎ কল দিলে যে? সরি তামিম, আমি রিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সে তোমায় একেবারে মনে গেঁথে ফেলেছে। সে তোমায় কিছুতেই ছাড়বে না, তোমাকে সে বিয়ে করবেই। তুমি কবে রিয়ার সাথে কথা বললে? যেদিন তোমার কাছ থেকে রিয়ার নাম্বার নিয়েছিলাম, এর পরের দিনই আমি রিয়াকে কল করি আর আমার সাথে দেখা করার জন্য এক জায়গায় আসতে বলি। সে কিছুতেই দেখা করতে রাজি হচ্ছিল না, কিন্তু অনেক রিকোয়েস্ট করে ওকে আমার সাথে দেখা করার জন্য রাজি করালাম, কিন্তু কোনো লাভ হয়নি। রিয়া বলছে 1000 মেয়ের সাথে তোমার সম্পর্ক হলেও সে তোমাকেই বিয়ে করবে। এদের কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি আমার জন্য যতটুকু করেছো তার জন্য তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোমার কাজের প্রতি আমি খুশি, তোমাকে আর কিছু করতে হবে না। যা করার এখন আমি নিজেই করব। কি করবে তুমি? সময় হলে এমনিতেই জানতে পারবে। এখন তাহলে রাখি, আমার একটু কাজ আছে। তারপর কলটা কেটে দিয়ে মনে মনে বলতে লাগলাম, আজকে বাসায় গিয়ে এই আব্বুর সাথে বসে মায়ের বিষয়ে কথা বলবো।
বলে দেবো আমি রিয়াকে বিয়ে করতে পারবো না, আমি মায়াকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। অফিসের কাজ করতে করতে দিনটা কেটে গেল। অবশেষে সব কাজ শেষ করে সন্ধ্যেবেলায় অফিস বন্ধ করে বাসায় আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ভাবতে লাগলাম খাওয়া দাওয়া শেষ করে না হয় আব্বুর সাথে মায়ের বিয়ে বিষয়ে কথা বলবো। কিছুক্ষণ পর মিলিয়ে এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেল। আমিও নিচে এসে সবার সাথে বসে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে উঁকি দিতে দেখলাম আব্বু টিভিতে খবর দেখছেন। আমি ধীর পায়ে হেঁটে হেঁটে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আসলে আমি মানে কি বলবা সোজাসুজি বলো, এত ইনিমিনি বলছো কেন? না মানে বলছিলাম কি, আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমি মায়াকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। আমি বুকে অনেকটা সাহস সঞ্চার করে বললাম। জজ মায়াকে ভালোবাসে আর মায়াকেই বিয়ে করবে? কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ আব্বু, আমার মাথা ঠিকই আছে। অনেকবার চেষ্টা করেছি তোমায় এই কথাটা বলবো, কিন্তু সাহস করে বলতে পারছি না। আমার আর রিয়ার বিয়ে হলে আমরা কেউই সুখী হতে পারবো না। রিয়ার সাথে আমার বিয়ে হলে আমি ওকে কখনোই মন থেকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। প্লিজ তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও। আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যে মায়াকে ভালোবাসো, মায়াও কি তোমায় ভালোবাসে? হ্যাঁ আব্বু, আমরা একে অপরকে মন থেকে ভালোবাসি। শুধু তাই নয়, আমরা ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসি। কথাটা বলে লজ্জায় মাথা নিচে করে ফেললাম। হায় হায়, আব্বুর সামনে এই কথাটা কিভাবে বললাম, না জানি আব্বু এখন আমাকে নিয়ে কি ভাববে। মায়াকেও আমাদের অনেক ভালো লাগে, আমরাও চেয়েছিলাম তোমার সাথে ওর বিয়ে দিয়ে দিব, কিন্তু আমজাদ মানে মায়ার আব্বু তো অনেক আগে থেকেই মায়ের বিয়ে ঠিক করে রেখেছে ওর বড় ভাইয়ের ছেলের সাথে। এই কথাটা জানার পর থেকে আমরা আর মায়াকে নিয়ে কিছু ভাবিনি। আমজাদ হয়তো মায়াকে এই বিষয়ে কিছু বলেনি, তাই তো সে আমার মাথায় কিছুই ঢুকছে না। কি হচ্ছে এইসব কিছুই বুঝতে পারছি না। আব্বুর প্রথম কথাটা শোনার পর যতটা না খুশি হয়েছিলাম, তা নিমেষে শেষ হয়ে গেল আব্বুর শেষ কথাগুলো শুনে। মনে হচ্ছে কেউ যেন বুকে ছুরি দিয়ে আঘাত করছে। মায়ার বিয়ে একজনের সাথে আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে, আর আমিই জানি না। মায়াও কি আদৌ এই বিষয়ে কিছু জানে, নাকি জেনেও আমায় বলেনি? কিন্তু মায়ার চোখে তো আমি নিজের জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। মায়া জেনে শুনে আমার সাথে এমন করতে পারে না। আব্বু, তুমি আমার সাথে মজা করছো তাই না? তোমার কি মনে হয় এমন সিরিয়াস সময়ে আমি তোমার সাথে মজা করব? বিশেষ না হলে আমি আমজাদকে কল দেই, তারপর সে নিজেই সব সত্যি বলে দেবে। আব্বুর কথা শুনে চুপ হয়ে গেলাম। নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে বেরিয়ে এলো। দেখো, রিয়া মেয়েটাও ভালো, ইংল্যান্ডে পড়াশোনা করে, তার মধ্যে কোনো অন্য মেয়েদের মতো অহংকার নেই। এমন ভালো আর লক্ষ্মী মেয়ে খুঁজে পাওয়া বড় মুশকিল। তুমি রিয়াকে বিয়ে করে নাও, দেখবে কিছুদিন পর এমনিতেই ওকে মেনে নিয়েছো। আমি মাথা নিচু করে চোখের পানি ছাড়ছি। আমি তোমার জোর করবো না, বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি। কিছুদিন সময় নিয়ে ভেবে দেখো কি করবা। যে সিদ্ধান্ত নাও না কেন আমাকে এসে জানাবে। যদি বিয়েতে মত থাকে তাহলে তো ভালোই, আর যদি মত না থাকে তাহলে আমি শোয়েবের মানে রিয়ার বাবার সাথে কথা বলে বিয়েটা ক্যান্সেল করে দেব। কিছু না বলে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসলাম। মায়া হয়তো আমার কপালেই ছিল না, তাই ওকে পেয়েও হারালাম। হয়তো বলবো না রিয়াকেই আমার জন্য ঠিক করে রেখেছেন, কিন্তু মায়াকে ছাড়া যে আমি নিজের জীবনে অন্য কাউকে জায়গা দিতে পারবো না। কথাগুলো ভাবছি আর চোখের পানি ফেলছি। দেখতে দেখতে কেটে গেল আরও কিছুদিন। এই কয়েকদিনে অনেক ভেবেছি কি করব কি করব না। অনেক ভেবেচিন্তে অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে কি করব। আজকে রাতে আব্বুকে বলে দেবো কথাটা। অফিস শেষে সন্ধ্যায় বাসায় ফিরলাম। রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে গেলাম আব্বুর সাথে কথা বলতে। গিয়ে দেখি আব্বু সোফার মধ্যে বসে আছেন। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলবা বলো? তোমরা বিয়ের তারিখ ঠিক করে ফেলো, আমি রিয়াকে বিয়ে করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, যাক তুমি রাজি হয়েছো। তাহলে আমরা তোমাদের বিয়ের তারিখ অনেক আগে থেকে ঠিক করে রেখেছি। আগামী শুক্রবারই তোমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। যাকে যাকে দাওয়াত দেওয়ার ইচ্ছা দিয়ে দিও। আচ্ছা বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে কেটে গেল আরও কিছুদিন। এর মধ্যে শুক্রবারও চলে এসেছে। আজ আমার বিয়ে। সকাল থেকে বাড়িতে লোকজন ভর্তি হয়ে আছে। রুম থেকে একবারের জন্য বের হইনি আমি। বের হলে কোথায় যাব? বাড়িতে এত লোকজন, তাই নিজের রুমের মধ্যেই বসে আছি। হঠাৎ বাইরে থেকে কে যেন দরজায় টোকা দিল। খুলে দেখি আমার সব বন্ধুরা এসেছে। তুই কেমন মানুষ হ্যাঁ? বিয়ের একদিন আগে আমাদের দাওয়াত দিলি,
আরও আগে দিতে পারলি না? তাহলে তো কত মজাই না করতাম সবাই। এই রাখ তো তোর মজা, দাওয়াত যে পেয়েছি সেটাই শুক্রিয়া আদায় কর। মানে কি বলতে চাইছিস তুই? আমাদের দাওয়াতের কোনো ইচ্ছাই ছিল না তোর? ঠেকায় পড়ে দাওয়াত দিয়েছিস? যেটা মনে করিস। কি রে, তোর মন খারাপ নাকি? বিয়ের দিন এভাবে মুখ গুমরা করে আসিস কেন? কই মন খারাপ, ঠিকই তো আছি। তাহলে রুমের মধ্যে একা একা বসে আসিস কেন? নিচে চল। নিচে কত লোকজন দেখেছিস, ওইখানে গিয়ে আমরা কি করব? কোথায় বসবো? ঠিক মতো দাঁড়াতেও তো পারবো না। ঠিক বলেছিস, আমরাও অনেক কষ্টে তোকে খুঁজতে খুঁজতে এইখানে এসেছি। তো দাঁড়িয়ে আছিস কেন, আয় বস। তারপর বন্ধুদের নিয়ে কিছুক্ষণ বসে বসে গল্প করতে লাগলাম। মুড ভালো করার জন্য বন্ধুদের সাথে গল্প করছি। কিছুক্ষণ আগে যখন একা ছিলাম তখন মায়ের কথাই ভাবছিলাম। দেখতে দেখতে সকালে কেটে গেল। দুপুর হলে আম্মু এসে বললেন গোসল করে রেডি হয়ে নিতে। কিছুক্ষণ পর নাকি আমাদের সবাইকে রিয়াদের বাসায় যেতে হবে। তারপর বন্ধুদের থাকতে বলে গোসল করতে চলে গেলাম। গোসল করা শেষে বের হয়ে দেখলাম বিছানার ওপরে একটা পাঞ্জাবি রাখা আছে। পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নিলাম। দুপুর 2টার সময় আমরা রওনা দিলাম রিয়াদের বাড়ির উদ্দেশ্যে। কেন জানি এখন ভীষণ খারাপ লাগা কাজ করছে। হয়তো মায়াকে এই জীবনে পাবো না আর রিয়ার সাথে সারাটা জীবন কাটাতে হবে, এর জন্য খারাপ লাগছে। হঠাৎ গাড়ি এসে রিয়াদের বাসার সামনে থামলো। অনেক সুন্দর করে সাজানো হয়েছে রিয়াদের বাসায়। তারপর গাড়ি থেকে বের হয়ে রিয়াদের বাসার ভিতরে ঢুকলাম। রিয়ার কোনো কাজই নেই, যা আছে তারা বিয়ে করে ফেলেছে। তাই ভিতরে ঢোকার সময় গেটে টাকার জন্য কেউ দাঁড়ায়নি। তারপর আমার বন্ধুরা আমায় নিয়ে একটা বড় চেয়ারে বসালো, মানে বড় স্পেশাল আসন আর কি। আর নিজেরাও আমার চারপাশে বসে পড়লো। কিছুক্ষণ বসে থাকার পর খাওয়া দাওয়া শুরু হলো। উপস্থিত লোকজনদের খাওয়া দাওয়া শেষ হলে আমরাও খেয়ে নিলাম। এরপর শুরু হলো বিয়ের কাজ। একটা বৃদ্ধ লোক এসে আমার পাশে বসে একটা পেপারে কি যেন লিখতে লাগলো। লোকটা লেখা শেষ হলে পেপারটা আমাদেরকে এগিয়ে দিয়ে এক জায়গায় সাইন করতে বললো। আমি ওনার জায়গায় সাইনটা করে দিলাম। তারপর লোকটা আমায় কবুল বলতে বললো। মন চাচ্ছে বিয়ের আসন থেকে এক্ষুনি পালিয়ে যায়, কিন্তু কার জন্য পালিয়ে যাব? যার জন্য এতদিন ধরে বিয়েটা করবো না বলেছি তার তো আরেকজনের সাথে আগে থেকে বিয়ে ঠিক করা। বুকের কষ্টটা চাপা দিয়ে আমি কবুল বলেই দিলাম। তারপর লোকটা পেপারটা নিয়ে উঠে চলে গেল। কিছুক্ষণ পর শুনতে পেলাম কোনেও নাকি কবুল বলে দিয়েছে। ব্যাস, বিয়েটা হয়েই গেল। তবুও মায়াকে মন থেকে ভুলতে পারছি না। আজকের পর থেকে হয়তো মায়াকে আর বেশি একটা দেখতে পাবো না। আর যদি একবার দেখতে পারতাম না তাহলে কিছুটা শান্তি পেতাম। আচ্ছা, মায়া বিয়েতে এসেছে তো? আবু তো আমজাদ আঙ্কেলকে দাওয়াত দিয়েছেন, তাহলে নিশ্চয়ই ওদের সাথে মায়াও এসেছে। কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না কেন আমি তাকে? মায়াকে দেখার জন্য উপযোগী করছে। আর এমন সময় কয়েকজন মহিলা একটা বউয়ের সাজে মেয়েকে নিয়ে আসলে আমার পাশে বসিয়ে দিলেন। বুঝতে আর বাকি রইল না, এটা রিয়া। এখন বর আর কনেকে উপহার সামগ্রী দেওয়া হবে, আমাদের ভাষায় যেটা সালামি বলে। তাই কনেকে এখানে আনা হয়েছে। আর বউ সাজে বসে থাকা রিয়ার দিকে একবার মাথাটা ঘুরিয়ে তাকালাম, কিন্তু চেহারাটা দেখতে পেলাম না। মাথায় যত বড় ঘুমটা দিয়ে রেখেছে তাতে কিছুই দেখা যাচ্ছে না। তারপর শুরু হলো উপহার সামগ্রী, অর্থাৎ সালামি দেওয়ার পালা। একে একে সবাই এসে আমাদের সালামি দিয়ে দিতে লাগলো। সামনে একটা বিশাল বড় থালা রাখা আছে, ওইটার মধ্যে সবাই যা ইচ্ছে দিয়ে যাচ্ছে। কেউ আমার সাথে পিক তুলে সালামি দিয়ে যাচ্ছে, আর কেউ এমনিতেই দিতে চলে যাচ্ছে। সবার সালামি দেওয়া শেষ হলেই শোয়েব আঙ্কেল অর্থাৎ রিয়ার আব্বু জিজ্ঞেস করলেন আর কেউ সালামি দেবে কিনা। আমি দেব। হঠাৎ পিছন থেকে কি যেন বলে উঠলো কথাটা। সবাই কথাটা শুনে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরতেই অবাক, আর সাথে আমিও অবাক। হে তো রিয়া! রিয়া ওইখানে কি করছে? আর রিয়া ওইখানে হলে আমার পাশে বউ সেজে বসে থাকা মেয়েটা কে? কিছুই তো মাথায় ঢুকছে না, সবকিছু মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। বাড়িতে উপস্থিত সবাই একে অপরের সাথে কানাকানি শুরু করে দিল। কি কানাকানি করছে তারা নিজেই জানে। এদিকে রিয়া হেঁটে হেঁটে আমার কাছে আসছে। রিয়া আমাদের কাছে আসতেই শোয়েব আঙ্কেল রিয়াকে বললেন, ওদেরকে সালামি দিতে আসলাম আব্বু। কে বললো আজ আমার বিয়ে? আজ তো আমার বিয়ে হয়নি, হয়েছে আরেকজনের, তাও তামিমের সাথে। তাহলে আমি কেন এখানে থাকবো? কিছু না বলে বইয়ের সাথে থাকা বসা মেয়েটার কাছে চলে আসলো আর বলল, এভাবে বসে আছো কেন? ঘুমটা উঠাও। এবার রিয়ার কথায় সবার বউয়ের সাথে বসে থাকা মেয়েটা দিকে তাকালো। আর বউয়ের সাথে বসে থাকা মেয়েটা আস্তে আস্তে নিজের মাথার ঘুমটাটা উঠাতে লাগলো। মেয়েটা মাথার ঘুমটা সম্পূর্ণ ওঠাতে সবাই তো অবাক হয়ে গেল। মায়া, তুমি? আমি বলছি সবাই শোনেন, তামিমের সাথে আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল, এটা ঠিক। আমি তামিমকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু তামিম তো আমায় ভালোবাসে না। তাহলে তাকে বিয়ে করে কি আমি জীবনে সুখী হতে পারবো? মানে
কে বলছে তোমাকে তামিম ভালোবাসে না? তামিম তো আমায় নিজেই বললো বিয়ের তারিখ ঠিক করতে, সে নাকি তোমায় বিয়ে করবে। তাহলে এইসবের মানে কি? মানেটা এক্ষুনি বলা হবে, আপনারা সবাই একটু ধৈর্য ধরেন। তারপর রিয়া তার মোবাইল দিয়ে কাকে যেন ফোন করে আসতে বলল। কিছুক্ষণ পর লোকজনের ভিড় ভেঙে ইতি এসে আমাদের সামনে দাঁড়ালো। ইতি এখানে দেখে আমি আরো অবাক হয়ে গেলাম। এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এ হচ্ছে ইতি, তামিমের ছোটবেলার বন্ধু। আর ইতি আমাকে বলেছে যে তামিম নাকি ছোটবেলা থেকে মায়াকে ভালোবাসে। আমার সাথে তার বিয়ে ঠিক হওয়ার পর সে অনেক চেষ্টা করেছে এই বিয়েটা আটকানোর, কিন্তু কিছুতেই করতে পারেনি। ওর আব্বুকেও সে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমাকেও নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমিও বুঝিনি। আর আমার মনে তখন শুধু তামিমকে নিজের করে পাওয়ার চিন্তাই মাথায় ছিল, কারণ আমিও তামিমকে ভালোবেসে ফেলেছি। কখনো ভেবেও দেখিনি যে তামিম এই বিয়েতে রাজি কিনা, সে আমার সাথে সারাটা জীবন কাটাতে পারবে কিনা। কিন্তু বিয়ের কিছুদিন আগেই ইতি আমায় কল করে ওর সাথে দেখা করতে বলে। আমি প্রথমে রাজি হইনি, পরে তামিমের কথা বলাই রাজি হয়ে ওর সাথে গিয়ে দেখা করি। তারপর ইতি আমায় তামিম আর মায়ার বিষয়ে সব কিছু বললো মাথায়, কিন্তু আমি এসব কথা মাথা থেকে ঝেড়ে বাসায় চলে আসি। কিন্তু বিয়ের একদিন আগে থেকে আমি কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। একবার ভাবলাম মায়াকে তামিমের সাথে মিল করিয়ে দেয়, আরেকবার ভাবলাম না, আমি যেহেতু তামিমকে ভালোবাসি তাহলে আমি তাকে বিয়ে করব। কিন্তু শেষে ভেবে দেখলাম যে তামিম যেহেতু আমায় ভালোবাসে না, তাহলে তাকে বিয়ে করলেও কখনো তার মনে জায়গা পাবো না। তাই আমি ওই রাতেই মায়ার নাম্বারে কল দিয়ে ওকে বলি যে সকালে যেন সে আমাদের বাসায় চলে আসে। ওই দিন ইতি আমায় মায়ার নাম্বার দিয়েছিল। মায়া আসতে চাচ্ছিল না, কিন্তু ওকে অনেক রিকোয়েস্ট করে এখানে আনলাম। তারপর তাকে সব কিছু বুঝিয়ে নিজের জায়গায় বসিয়ে দিই। আমি আপনাদের আগেই বলে দিতে পারতাম যে আমি বিয়েটা করব না, কিন্তু ভেবে দেখলাম এটা বললে আপনারা নাও মানতে পারেন, তাই আমায় এই কাজটা করতে হলো। আর কাজের সাহেবও আমি আগে সব বুঝিয়ে দিয়েছিলাম যে পাত্রীর জায়গায় আমার নাম না দিয়ে উনি যেন মায়ার নাম দেয়। আশা করি আপনারা এখন সব কিছু বুঝতে পেরেছেন। এক নাগাড়ে কথাগুলো বলে রিয়া চুপ হয়ে গেল। বাবা, আমাকেও মাফ করে দাও। বাবা হয়েও তোমার মনের কথা বুঝতে পারলাম না। বিয়েতে তোমার মত আছে কি না একবারের জন্য এটা জানার প্রয়োজন মনে করলাম না। সব কিছুর জন্য আমি দায়ী। প্লিজ বাবা, প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও। ছি ছি আঙ্কেল, এইসব কি করছেন আপনি? আমার বড় হয়ে আমার কাছে ক্ষমা যাচ্ছেন? আপনার প্রতি আমার কোনো রাগ নেই আঙ্কেল। খুশিতে আমার এসে জড়িয়ে ধরো, আর কখনো তোমার অবতে কোনো সিদ্ধান্ত নেব না, কথা দিচ্ছি তোমায়। ছি আব্বু, এইসব কি বলছো তুমি? তুমি কেন সব কিছুর জন্য দায়ী হবে? তোমরা কেউ কোনো ভুল করোনি, তাহলে কেন শুধু শুধু মাপ চাচ্ছ? আর যা হবার ছিল তা হয়নি, তাহলে কেন নিজেদেরকে দোষী মনে করছো? তুমি যা করেছো একদম ঠিক করেছো। আমাদের উচিত ছিল তোমাদের দুইজনের মতামত নেওয়া, কিন্তু আমরা তা না করে নিজেই তোমাদের বিয়ে ঠিক করে ফেলি। আমি আজ গর্বিত তোমার মতো একটা মেয়ের বাবা হয়েছি। আর বাবা তামিম, আমাকে প্লিজ মাফ করে দাও। তোমার মতামত না নিয়ে আমি তোমাদের আব্বুর সাথে কথা বলে তোমাদের বিয়ে ঠিক করে ফেলি। হয়েছে, এবার ছাড়ো। কিন্তু তুমি যে বললে মায়ের একজনের সাথে আগে থেকে বিয়ে ঠিক করা হয়ে গেছে, তাহলে এখন ওই ছেলেটার কি হবে? যাক, তাহলে ভালোই হলো। তা আমার সালামি নেওয়ার সময় কি আছে আপনাদের কাছে? আপনি আবার কি সালামি দেবেন? যা দিয়েছেন সেটাই তো অনেক। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম। তারপরও আরেকটা সালামি রয়ে গেছে। তাই নাকি? তা সালামি দেবেন, দেন। তারপর মায়ের হাতটা ধরে আমার হাতের সাথে মিলিয়ে দিয়ে বলল, আমার কোনো বোন নেই, মায়াকে আমি নিজের বোন বানিয়ে ফেলেছি। ওকে আজ তোমার হাতে তুলে দিলাম। কখনো আমার বোনটাকে কষ্ট দিও না প্লিজ। কখনো ওর চোখে পানি আসতে দেব না, কষ্ট তো দূরের কথা। সবার কথা শুনে উপস্থিত সবাই করতালি বাজিয়ে উঠল। এবার ছেলের বউকে বাসায় নিয়ে যাওয়ার সময় এসে গেছে। সবাই কি আজকে এখানে থেকে যাবেন নাকি বাসায়ও যাবেন? বাসায় আবার অনেক কাজ আছে, তাড়াতাড়ি বাসায় চলো। তোমার আবার বাসায় কি কাজ আছে ভাইয়া? ও তুই বুঝবি না, সে অনেক কাজ। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম। তারপর মিলিয়া তমা মায়াকে নিয়ে বাইরে এসে গাড়িতে উঠে বসালো। তমাকেও বিয়েতে দাওয়া দিয়েছিলাম। গাড়ির দরজা খুলে দেখি ওরা দুজন মায়ের দুই পাশে বসে আছে। বুঝেছি আমাকে মায়ের পাশে বসতে দেবে না বলে ওরা এমন করেছে। আমিও আর কথা না বাড়িয়ে ড্রাইভারের পাশের সামনের সিটে বসে পড়লাম। বাইরে চোখ পড়তে দেখি ইতি আর রিয়া দুজনেই আমার দিকে তাকিয়ে আছে, চোখ ভর্তি পানি নিয়ে। দুজনেই আমায় ভালোবাসে, অথচ দুজনের মধ্যে কেউই আমায় পায়নি। আমি ওদের দুজনের দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতার হাসি দিলাম। তারপর ড্রাইভার গাড়িটা স্টার্ট দিয়ে দিল।
আপনারা হয়তো ভাবছেন তামিমকে তো ইতিও ভালোবাসে, তাহলে ইতি কেন তামিমকে মায়ের সাথে মিল করিয়ে দেয়? মায়ের সাথে সানি নামে ছেলেটা হলো ইতির একটা কাজিন। সানি মায়ের ভার্সিটিতেই পড়ে, তাই ইতি সানিকে মায়ের পিছনে লাগিয়ে দেয় যাতে ওদেরকে দেখে তামিম মায়াকে ভুল বোঝে। এরপর যেদিন ইতি তামিমের অফিসে যায় আর তামিম ইতির কাছে কেঁদে কেঁদে মায়ের বিষয়ে বলে, তখনই ইতি তামিমের অবস্থা দেখে খারাপ লেগে যায়। আর তাই সে তামিমের থেকে রিয়ার নাম্বার নিয়ে রিয়াকে দেখা করতে বলে। তামিম আর মায়ের ব্যাপারে রিয়াকে সব বলে। আশা করি এখন আর কারোর মনে কোনো কনফিউশন থাকবে না বা কোনো কিছু বুঝতে বাকি রয়েছে। কিছুক্ষণ পর গাড়ি এসে আমাদের বাসার সামনে থামলো। আব্বুর সাথে কয়েকজন মহিলার বাসা থেকে বেরিয়ে এসে মাকে গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে চলে গেলেন। আর আমার বন্ধুরা আমায় ধরে ছাদে নিয়ে চলে আসলো। অ্যাট লাস্ট বাসুরাদের কিছু কথা আপনাদের শুনিয়ে নিয়ে চলেন। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখি মায়া মাথায় ঘোমটা দিয়ে বিছানার উপর বসে আছে। ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়াতেই সে বিছানা থেকে উঠে এসে আমার পা ধরে সালাম করতেই যাবে, তখনই আমি তাকে ধরে ফেলি। এই কি করছো? তোমার স্থান আমার বুকে, পাগলি, এই পায়ে নয়, বলেই মায়াকে উঠিয়ে জড়িয়ে ধরলাম। সারা জীবন এভাবেই বুকের মধ্যে আঁকলে রাখবে তো? ওর কপালে একটা ভালোবাসার পরশ এগিয়ে দিয়ে বললাম, মৃত্যুর আগে পর্যন্ত তোমায় নিজের বুকে আগলে রাখবো। মরার কথা বলো না প্লিজ, আমার শুনতে খুব কষ্ট হয়। এমনিতেই তোমাকে অনেক কষ্টে নিজের জীবনে পেয়েছি, এত সহজে তোমায় ছাড়তে। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো কথাটা। তাই কেন ছাড়বে না? ভালোবাসি যে, তাই খুব ভালোবাসি তোমায়। আমিও খুব ভালোবাসি, খুব ভালোবাসি। মায়াকে জড়িয়ে ধরে বললাম কথাগুলো। এখন তোমার পাঠক পাঠিকাদেরকে বিদায় করো তো। ওমা কেন? ইস, আমরা এখন কত কিছু করব, ওরা থাকলে তো দেখে ফেলবে। ঠিকই বলেছ, দাঁড়াও এদেরকে আগে যেতে বলি। এই যে শুনলেন না তোমার বউটা কি বললো? আমরা এখন কত কিছু করব, আপনারা ভিডিওটা লাইক শেয়ার করে চলে যান। আচ্ছা আচ্ছা, আর আমাদের জন্য দোয়া করবেন, এরকম ভালোবাসা যেন সারা জীবন বেঁচে থাকে। আপনাদের জীবন অনেক সুন্দর হোক, অনেক মিষ্টি হোক। ধন্যবাদ সবাইকে গল্পটা শেষ অবধি থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।